হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এটা আমাদের জিকের প্র্যাকটিস ক্লাস। তো দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে, যে প্রথম কোশ্চেনে বলা রয়েছে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়। তো বলো কোন রোগটি হয়। তো সঠিক উত্তর এক্ষেত্রে আমাদের হয়ে যাবে বঙ্কাইটিস। বঙ্কাইটিস রোগটি হয়, আর এটা একটি ফুসফুসের রোগ। তো এখান থেকে জেনে রাখি দু একটা কথা, যে আর একটা যদি প্রশ্ন বলি যে কোনটি তিমি বা হুইল এর প্রধান শ্বাসঅঙ্গ বা রেসপিরেটরি অর্গ্যান, তাহলে কি হয়ে যাবে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে ফুসফুস বা লাংস। আর এখান থেকে আর একটা জিনিস মাথায় রাখবো যে তিমি কিন্তু মাছ নয়, কারণ মাছেদের শ্বাস নেবার জন্য ফুলকা থাকে, কিন্তু তিমির ফুসফুস রয়েছে। ঠিক আছে, বেশ। এরপরে যে অপশানটা রয়েছে কলেরা, তো এখান থেকে বলবো যে কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর এই কলেরার যে ব্যাকটেরিয়ার কারণে হয়, সেই ব্যাকটেরিয়াটির নাম কি না, সেই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ভিব্রিও কলেরা। আচ্ছা, আর আরেকটি এখান থেকে যদি কোশ্চেন বলি যে মস্তিষ্কের সব থেকে কাছের পর্দা বা আবরণকে কি বলা হয়, সেই ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু মেনিনজাইটিস। মস্তিষ্কের সব থেকে কাছের পর্দা বা আবরণকে মেনিনজাইটিস বলে। মস্তিষ্কে 4টি প্রকোষ্ঠ বা ভিট্রিয়ল থাকে, যেগুলি সেরিব্রোস্পিনাইল ফ্লুইড বা সিএসএফ দ্বারা পূর্ণ থাকে। তো এ গোটা জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। বলেছে সোনার রাসায়নিক চিহ্ন কি। বলো সোনার রাসায়নিক চিহ্ন কি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ ইউ অরাম। এ ইউ বা অরাম। আর এখান থেকে যদি আরেকটা প্রশ্ন করি যে সবচেয়ে নমনীয় ধাতু হলো কি, তাহলেও হয়ে যাবে কিন্তু সোনা। আর আরেকটি কোশ্চেন যদি বলা হয় যে কোন অ্যাসিড সোনা গলাতে পারে, যদি আরেকটি কোশ্চেন করি যে কোন অ্যাসিড সোনা গলাতে পারে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে HNO3 বা নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। আর এখান থেকে আরেকটি জিনিস মনে রাখবে যে সোনার ঘনত্ব রূপোর তুলনায় অস্বাভাবিক বেশি, তার কারণ কি। সোনার ঘনত্ব রূপোর তুলনায় অস্বাভাবিক বেশি, তার কারণ কি না সোনার ভর সংখ্যা রূপোর তুলনায় অনেকটাই বেশি। আচ্ছা, আর আর যদি বলি যে রূপোর রাসায়নিক সংকেত কি, তাহলে ওই অপশন ডিটা হয়ে যেত এজি বা অগেন্টাম। আর্গেন্টাম। রূপোর রাসায়নিক সংকেত যদি বলতাম তাহলে হয়ে যেত এজি বা আর্গেন্টাম। তো এক্ষেত্রে আমাদের সোনার রাসায়নিক সংকেত অর্থাৎ অপশন বি, এ ইউ হয়ে গেল বা অরাম। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি। সিজিএস পদ্ধতি, সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, পদ্ধতিতে তাপের একক কি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা আমাদের হয়ে যাবে অপশন সি, ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। আচ্ছা, তাপ ও শক্তি পরিমাপের এসআই একক কি যদি বলি, তাপ ও শক্তি পরিমাপের এসআই একক কি, তাহলে হয়ে যাবে জুল। আর আরেকটা কোশ্চেন এই অপশন থেকে আসতে পারে, এই অপশন সম্বন্ধিত, যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়। তো সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে -40 ডিগ্রি। -40 ডিগ্রি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি না, ব্যারোমিটার যন্ত্রে বাতাসের চাপ মাপা হয়। আর যেটি আবিষ্কার কে করেছিলেন না, বিজ্ঞানী টরিসেলি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, আর থার্মোমিটার সম্বন্ধে বললে থার্মোমিটারে তাপমাত্রা মাপা হয়, যেটির আবিষ্কারক কে না, গ্যালিলিও গ্যালিলেই। থার্মোমিটার যন্ত্রে তাপমাত্রা মাপা হয়, আর যেটির আবিষ্কারক হলেন গ্যালিলিও গ্যালিলেই। আর আর এখান থেকে যদি আরেকটি বলি যে একটি ডাক্তারি থার্মোমিটার হলো কি রকমের, একটি ডাক্তারি থার্মোমিটার কি রকমের, সেক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যেত গরিষ্ঠ থার্মোমিটার। একটি ডাক্তারি থার্মোমিটার হলো গরিষ্ঠ থার্মোমিটার। আচ্ছা, আর যদি বলি যে তরলের ঘনত্ব পরিমাপক যন্ত্র হলো কি, তরলের ঘনত্ব পরিমাপক যন্ত্র কি, সেই ক্ষেত্রে হয়ে যাবে হাইড্রোমিটার। সেই ক্ষেত্রে হয়ে যেত হাইড্রোমিটার। তো 40-এর এই ক্ষেত্রে আমাদের উত্তরটা কি না, অপশন বি, হাইগ্রোমিটার। হাইড্রো নয়, হাইগ্রোমিটার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার।
প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 22.4 লিটার। বেশ, চলো পরের কোশ্চেনটা দেখি। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনার্জি কারেন্সি কাকে বলা হয় বলো? সবাই জানো আশা করছি এটা। এটিপি বা অ্যাডিনোসাইন ট্রাইফসফেটকে এনার্জি কারেন্সি বলা হয়। আর যদি বলি যে কোষের শক্তিঘর কাকে বলা হয়, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। বেশ, চলো পরবর্তী কোশ্চেন দেখি। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় বলো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মিউকাস। মিউকাস ক্ষুদ্রান্তের অংশ নয়, বাকি হচ্ছে আহ, বাকিগুলো হচ্ছে সবই তোমাদের ক্ষুদ্রান্তের অংশ। আচ্ছা, আর এখান থেকে আরেকটি কোশ্চেন যদি বলি যে পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? পাচিত খাদ্যের শোষণটা কোথায় হয়? মানবদেহের কোথায় পাচিত খাদ্যের শোষণ হয়? সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে। বেশ, পরবর্তী কোশ্চেনটা দেখি যে কি বলেছে। বেমানান শব্দ জোড়াটি চিহ্নিত করো। কোনটা হবে এখানে বেমানান, যার সঙ্গে মিল নাই? তো এক্ষেত্রে অপশন হয়ে যাবে বি, কুইনাইন ও ধুতরা। এটা হচ্ছে বেমানান। সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। ধুতরা নয়, সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। আর সেটি কি কাজে ব্যবহার হয়? না, ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুতে ব্যবহার করা হয়। আর রেসারপিন গাছের মূল থেকে সর্পগন্ধা পাওয়া যায়। এই রেসারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়, এটা মনে রাখবে যে সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। নিচের কোনটি সবাত শোষণের একটি পর্যায় নয়? নিচের কোনটি সবাত শোষণের একটি পর্যায় নয় বলো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সালোক সংশ্লেষ। বাকি ক্রেবস চক্র, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস এগুলি সবই সবাত শোষণের অংশ। যেটা নয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। বেশ, পরবর্তী কোশ্চেন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ কি? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট, ফিলামেন্ট মানে ভেতরে যে তারটা থাকে, তাতে নাইক্রোম ধাতু ব্যবহার করার কারণ কি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাইক্রোম ধাতুর রোধ বেশি, অর্থাৎ নাইক্রোম ধাতুর গলনাঙ্ক অতি উচ্চ বলতে পারো। তাহলে নাইক্রোম ধাতুর রোধ বেশি, কারণ নাইক্রোম ধাতুর গলনাঙ্ক অতি উচ্চ। তো অপশন এ হয়ে গেল। আচ্ছা, ইলেকট্রিক হিটারের কয়েলে ইস্ত্রিতে নাইক্রোম ধাতু ব্যবহার করা হয়, এটাও একটু মাথায় রাখবে যে ইলেকট্রিক হিটারের কয়েলে ইস্ত্রিতে নাইক্রোম ধাতু ব্যবহার করা হয়। আর ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি যদি বলি? ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট ভেতরে যে তারটি থাকে সেটা কোন ধাতু দিয়ে তৈরি? তাহলে হয়ে যাবে ট্যাংস্টেন। ট্যাংস্টেন হয়ে যাবে সেক্ষেত্রে সঠিক উত্তর। আর ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেছিলেন যদি বলি, তাহলে হয়ে যাবে টমাস এডিসন। ইলেকট্রিক বাল্বের আবিষ্কারক টমাস এডিসন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অযোধ্যা। আর বীরজিস কাদেরকে বলা হতো যদি বলি? বীরজিস কাদেরকে বলা হতো? তাহলে হয়ে যাবে অযোধ্যার নবাবদেরকে বীরজিস বলা হতো। বেশ, পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। গীত গোবিন্দ কে রচনা করেছেন? আশা করছি সবাই পারবে। গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? তো অপভ্রংশ ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন কবি জয়দেব, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, অপভ্রংশ ভাষায় গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। আর এখান থেকে আরেকটু বলে রাখবো যে বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষণ সেনের রাজসভায় উপস্থিত ছিলেন কবি জয়দেব। আর কৌলিন্য প্রথা প্রবর্তন কে করেছিলেন? তাহলে উত্তরটা হয়ে যাবে কিন্তু বল্লাল সেন। আর তার লেখা মানে বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম কি? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে একটা দান সাগর আর একটি কি না অদ্ভুত সাগর। আর বল্লাল সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ শাসক, এটাও মাথায় রাখবে যে বল্লাল সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ শাসক। আর সঙ্গীতজ্ঞ তানসেন আকবরের রাজসভায় ছিলেন, এটা একটু জানে রাখো যে সঙ্গীতজ্ঞ তানসেন ছিলেন আকবরের রাজসভায়। তিনি হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের স্রষ্টা। তাহলে তানসেন তিনি হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের স্রষ্টা। আর তার আসল নাম অর্থাৎ তানসেনের আসল নাম কি না? রামতনু পান্ডে। রামতনু পান্ডে হচ্ছে তানসেনের আসল নাম। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। স্যার টমাস লো কোন মুঘল সম্রাটের সময় ভারতে এসেছিলেন?
খুব কমন কোশ্চেন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে এসেছিলেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীরের রাজসভায়। তো অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন সি, জাহাঙ্গীরের রাজসভায় স্যার টমাস রো ভারতে এসেছিলেন। আচ্ছা, এই জাহাঙ্গীর সম্বন্ধে আরেকটু বলি যে 1621 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেন বা অনুমতি পান। 1621 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেন বা অনুমতি পেয়েছিলেন। এটাও মাথায় রাখবে। তো এরপরে কোশ্চেন কি আছে, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী, সীমান্ত মানে সীমানার ওদিকে ছিলেন তিনি, আর তাকে মানে সীমানার ওই দিকে গান্ধী বলা হতো। কাকে বলা হবে এটা বলো? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খান আব্দুল গফর খান। আচ্ছা, এখান থেকে কয়েকটা কোশ্চেন একটু বলে রাখি যে বিদেশি হিসাবে খান আব্দুল গফর খান এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ভারত রত্ন সম্মানে সম্মানিত হয়েছেন এখনো পর্যন্ত। আচ্ছা, আর যদি বলি খোদাই খিদমতগারের নেতা কে ছিলেন, তাহলে হয়ে যাবে খান আব্দুল গফর খান। খোদাই খিদমতগারের নেতা ছিলেন খান আব্দুল গফর খান। আচ্ছা, আর এরপরে যদি বলি যে আলীগড় আন্দোলনের সাথে জড়িত ছিলেন কে, তাহলে সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে সৈয়দ আহমেদ খান। আলীগড় আন্দোলনের সাথে জড়িত ছিলেন সৈয়দ আহমেদ খান। 1877 সালে মোহাম্মেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যা পরবর্তীকালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, তার প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমেদ খান। আর এই সৈয়দ আহমেদ খানকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়। তিনি 19 শতকে ভারতে মুসলিম পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। সৈয়দ আহমেদ খান 19 শতকে ভারতে মুসলিম পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। এগুলো একটু মনে রাখবে। আচ্ছা, এবার দাদাভাই নৌরোজি সম্বন্ধে যদি বলি, কলকাতার জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি, আর তার নেতৃত্বে সম্পদের নির্গমন তত্ত্ব বা দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি সামনে এসেছিল। আচ্ছা, আর যদি মোহাম্মদ ইকবাল সম্বন্ধে বলি যে সারে জাহাঁ সে আচ্ছা গানটি গেয়েছিলেন কে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে মোহাম্মদ ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা গানটি গেয়েছিলেন। এছাড়া তার একটি মানে মন্তব্য, তার একটি উক্তি খুবই জনপ্রিয়। সেটি কি না, তিনি বলেছিলেন যে নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্না একজন রাজনীতিবিদ। তো এগুলোকেও একটু মাথায় রাখতে হবে আমাদের। তো চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে, আজকের আমাদের লাস্ট কোশ্চেন, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উত্তরপ্রদেশের কুশিনগড়ে। তো এবার গৌতম বুদ্ধ সম্বন্ধে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখো, যে সিংহলি মত অনুসারে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কবে ঘটেছিল? 486 খ্রিস্টপূর্বাব্দে, 80 বছর বয়সে 486 খ্রিস্টপূর্বাব্দে। আর গৌতম বুদ্ধের স্মৃতিসৌধ সংরক্ষিত রয়েছে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপে। গৌতম বুদ্ধের স্মৃতিসৌধ সংরক্ষিত রয়েছে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপে। আর এটি নির্মাণ হয় কার সময়? না, সম্রাট অশোকের আমলে। আর 200 টাকার নোটে এই সাঁচি স্তূপের আমাদের ছবি রয়েছে। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কখন? না, 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে শাক্য নামক ক্ষত্রিয় এক রাজ পরিবারে। তাহলে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে শাক্য নামক ক্ষত্রিয় রাজ পরিবারে। আচ্ছা, আর যদি বলি গৌতম বুদ্ধ বিহারের বোধ গয়ায় 33 বছর বয়সে নিরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ গাছের তলায় নির্বাণ লাভ করেছিলেন। এটাও মাথায় রাখবে যে গৌতম বুদ্ধ বিহারের বোধ গয়ায় 33 বছর বয়সে নিরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ গাছের তলায় নির্বাণ লাভ করেছিলেন। আচ্ছা, আর গৌতম বুদ্ধ সম্বন্ধে আর যদি বলি ইম্পর্টেন্ট, যে গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের সারনাথের মৃগ উদ্যানে তার প্রথম ধর্ম প্রচার করেন। ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের সারনাথের মৃগ উদ্যানে প্রথম ধর্ম প্রচার করেছিলেন, যেটি কি নামে পরিচিত? না, ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি? রাহুল। এবং পত্নীর নাম যদি বলি তাহলে যশোধারা। আচ্ছা, গৌতম বুদ্ধের জীবনী গ্রন্থ বুদ্ধচরিত কে রচনা করেছিলেন? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষ। গৌতম বুদ্ধের জীবনী গ্রন্থ বুদ্ধচরিত কে রচনা করেছিলেন? সেক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অশ্ব ঘোষ। আর যদি বলি গৌতম বুদ্ধের মতবাদ কোথায় অন্তর্ভুক্ত রয়েছে? সেক্ষেত্রে হয়ে যাবে ধম্মপদে। তিনি যে তার শিষ্যদের যে সমস্ত বাণীগুলি দিতেন সেগুলি এইখানেই মানে লিপিবদ্ধ রয়েছে।
আর বিহারকে বলা হয় গৌতম বুদ্ধের শৈশব স্থান।